নমস্কার, আমি সৃজা। আমাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি পুলিশ মন্ত্রী অর্থাৎ প্রশাসনিক প্রধান, তিনি অভয়ার বিচার প্রসঙ্গে বলছেন যে তিনি অভয়ার বিচার দিতে লিমিটেশনের মধ্যে কমিটেড। এই কথাটার সঠিক বাংলা কি হতে পারে আমাদের ধারণা নেই, তবে এই লিমিটেশনটা শুনে বুঝতে পারছি যে কোথাও একটা সীমাবদ্ধতা রয়েছে। তো এখন এ রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে তার ক্ষমতা নাকি সীমাবদ্ধ। তো কেমন সেই ব্যাপারটা, এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এ রাজ্যে ক্ষমতায় আসার আগে ভোট প্রচারে গিয়ে প্রত্যেকে, মানে সেটা শুভেন্দু অধিকারী তো বটেই, তার সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রত্যেকে বলেছিলেন যে ক্ষমতায় আসলেই নাকি ওনারা অভয়ার বিচার তার পরের দিন থেকে শুরু করে দেবেন। আমরা দেখলাম যে 3 মাস হয়ে গেল মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী বা বিজেপির সরকার এসছে রাজ্যে, কিন্তু অভয়ার বিচার নিয়ে কোনো উচ্চবাচ্য আমরা দেখিনি। আর যখন 3 মাস পরে অভয়ার এই বিভৎস ঘটনার 2 বছরের বর্ষপূর্তি, তখন পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী জানাচ্ছেন যে উনি সীমাবদ্ধ, অর্থাৎ ওনার ক্ষমতা সীমাবদ্ধ। উনি ঠিক কি বলেছেন আসুন সেটা একবার শুনি। অভয়া বলেনি মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। শুনলাম শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে উনি কমিটেড, মানে অভয়ার বিচার দিতে উনি কমিটেড, এবং মানুষ ওনাদেরকে, বিজেপিকে এ রাজ্যে ক্ষমতায় এনেছে অভয়ার বিচার দেওয়ার জন্য, কিন্তু ওনার ক্ষমতা যে সীমাবদ্ধ সেটা উনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। এখন দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখেছিলাম এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে বা মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই পার্ক সার্কাসের ওখানে একটা ভাঙচুরের আন্দোলনের ঘটনা ঘটেছিল। তো তার পরের দিনই সকালবেলা আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং পুলিশকে উনি জানিয়েছিলেন যে উনি এ রাজ্যের পুলিশ মন্ত্রী, প্রশাসনিক প্রধান, এবং তার থেকেও বড় কথা উনি জানিয়েছিলেন যে পুলিশকে উনি ফ্রি হ্যান্ড দিচ্ছেন। এবং তারপর থেকে বহুবার আমরা ওনাকে বলতে শুনেছি যে এ রাজ্যে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এবার এ রাজ্যে আইনের শাসন কেমন প্রতিষ্ঠা হয়েছে সেটা তো ওই হালি শহরের ঘটনা, মানে লকআপের মধ্যে অপরাধীর খুন হওয়া দেখলেই আমরা মোটামুটি ভাবে বুঝতে পারছিলাম। আর তারপর যখন একজন প্রশাসনিক প্রধান তিনি ভরা সভায় প্রকাশ্যে বলেন যে তার ক্ষমতা লিমিটেশন রয়েছে, অর্থাৎ সীমাবদ্ধতা রয়েছে, তখন আমরা বুঝতে পারি যে এ রাজ্যে ঠিক কতটা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কারণ দেখুন, অভয়ার ঘটনা যখন ঘটেছিল 2024 সালে, সেই সময় এ রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেসের সরকার, এবং তারপর থেকে যে ভয়াবহ আন্দোলন আমরা দেখেছি, ধারাবাহিক আন্দোলন, সেই আন্দোলন আজও চলছে। এবং 2024 এই ঘটনার পরে আমরা দেখেছিলাম যে এরকম আন্দোলন থেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আন্দোলনকারীরা স্লোগান দিয়েছিলেন যে শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। অর্থাৎ এই যে ধর্ষক তোমার কে হয়, এই কথাটার মধ্যে অত্যন্ত একটা শ্লেষ রয়েছে। মানে কোথাও গিয়ে শাসকের সীমাবদ্ধতা থাকলে, ধর্ষকের সঙ্গে গভীর সংযোগ থাকলেই একমাত্র কোনো প্রশাসন, কোনো শাসক এভাবে ধর্ষককে বাঁচাতে পারেন বা বাঁচানোর চেষ্টা করতে পারেন, সেটা শ্লেষের মাধ্যমে বলা হয়েছে এই স্লোগানের মধ্যে দিয়ে। আমার মনে হয় অভয়াকে কেন্দ্র করে বা আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে যে কটা স্লোগান তৈরি হয়েছিল তার মধ্যে সব থেকে শক্তিশালী স্লোগান ছিল এই স্লোগানটা। অর্থাৎ মানুষ কোথাও গিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিয়েছিলেন যে ধর্ষক আপনার কেউ হয়, আর সেই কারণের জন্য বিচার দিতে আপনার সীমাবদ্ধতা রয়েছে। এখন সেই অভয়ার ঘটনার পরে মানুষ বুঝতে পারলেন যে মমতা ব্যানার্জি অভয়ার ঘটনার বা আরজিকরের ঘটনার বিচার দেবেন না, কারণ ওনার সীমাবদ্ধতা রয়েছে। আর সেই কারণের জন্যই তো রেজিম চেঞ্জ করা, সেই কারণের জন্যই যে বিজেপির সরকার ক্ষমতায় এসছে, সেটা তো আমি বলছি না, সেটা তো আপনি বলছেন না, সে কথা তো স্বয়ং শুভেন্দু অধিকারী নিজে বলছেন যে অভয়ার বিচারের জন্য মানুষ আমাদের ক্ষমতায় এসছে। এখন অভয়ার বিচারের জন্য যে সরকারটাকে ক্ষমতায় আনা হয়েছে, সেই সরকারের প্রশাসনিক প্রধান যদি বলেন যে তিনি সীমাবদ্ধ, তার ক্ষমতা সীমাবদ্ধ, তাহলে অবশ্যই এ রাজ্যের মানুষ হিসেবে এবং অবশ্যই আরজিকর আন্দোলনের সহযোদ্ধা হিসেবে আমার মনে, আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন ওঠে যে তাহলে সীমাহীন প্রশাসনিক ক্ষমতা নিয়ে এই অভয়ার ঘটনার বিচার কে দেবে বা কারা দেবে? আমরা ঠিক কাদের কাছে যাব? কারণ আমরা দেখেছি যে ইতিমধ্যেই আরজিকরের ঘটনার বিচার শুধুমাত্র যে কলকাতা পুলিশ করেছে এরকম নয়, এই ঘটনার বিচার সিবিআইও করেছে, এবং সিবিআই যে সঠিকভাবে বিচার করেনি,
কলকাতা পুলিশ যা রিপোর্ট দিয়েছিল তার বেসিসেই যে পুরোটা হয়েছে সেটা সিবিআই নিজে জানিয়েছিল। তারপরেও যে রিপোর্ট দেওয়া হয়েছিল সিবিআই এর তরফ থেকে বিচারকদের কাছে, সেই মুখ বন্ধ রিপোর্ট দেখে বিচারপতিরা চমকে উঠেছিলেন এবং তারা বলেছিলেন যে ইটস ডেঞ্জারাস। তো সেই যে ডেঞ্জারাস তারা বলেছিলেন, সেই ডেঞ্জারাসটা কি? সেই ডেঞ্জারাসটা কোন দিক থেকে ডেঞ্জারাস, কতটা ডেঞ্জারাস, বা এই ডেঞ্জারাস কাজের সঙ্গে ঠিক কারা কারা যুক্ত, তারা কিভাবে এই ডেঞ্জারাস কাজটা সম্পন্ন করলো, এই সমস্ত কিছুর উত্তর পাওয়ার জন্যই তো এ রাজ্যে বিজেপির সরকারকে আনা। অন্ততপক্ষে শুভেন্দু অধিকারী তো তাই বলছেন। কিন্তু তারপর যদি এ রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে তিনি জানান যে তার ক্ষমতা সীমাবদ্ধ, তাহলে তো আমাদের অত্যন্ত ডিমোরালাইজড হয়ে যেতে হয়। এবং শুধুমাত্র যে শুভেন্দু অধিকারী বলছেন যে তার ক্ষমতা সীমাবদ্ধ, এরকম তো নয়। আমরা তো অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ যখন ভোটের প্রচারে গিয়েছিলেন বাড়ি বাড়ি, তখনও তিনি প্রত্যেককে এটাই জানিয়েছিলেন, পানিহাটির মানুষকে উনি এটা বলেই আবেদন করেছিলেন যে ওনাকে যদি ক্ষমতার শীর্ষে পৌঁছে দেওয়া হয় তাহলে উনি নিজের মেয়ের জন্য বিচার আনবেন। এখন পানিহাটির মানুষ ভেবেছিলেন যে অভয়া তাঁদের প্রত্যেকের মেয়ে, প্রত্যেকের ঘরের মেয়ে, তাই অভয়ার বিচার পেতে পানিহাটির মানুষ রত্না দেবনাথের উপর ভরসা করেছিলেন। কিন্তু সেই রত্না দেবনাথ গত 3 মাস ধরে নিজের মেয়ের বিচারের তাগিদে ঠিক কতটা কি করেছেন আমরা জানি না। উল্টে আমরা জানতে পেরেছি অভয়ার বাবা তোলাবাজ হয়ে গেছে। এখন নাকি আবার এই অভয়ার নামে একটা ট্রাস্ট খোলা হবে এবং সেই ট্রাস্টের পয়সায় নাকি হসপিটাল বানানো হবে। আমরা যদিও বিজেপির সরকারকে ট্রাস্টের পয়সায় হসপিটাল বানাতে কখনো দেখিনি, আমরা ট্রাস্টের পয়সায় মন্দির বানাতে দেখেছি। তো যাই হোক, এই হচ্ছে ভূমিকা রত্না দেবনাথের, যে মানুষটি বলেছিলেন যে ওনাকে যদি বিধায়ক বানানো হয় তাহলে উনি অভয়ার বিচার দেবেন। তারপর তিনি বিধায়ক হয়ে যাওয়ার পর শুধুমাত্র বামেদের দিকে অভিযোগের ভরকেন্দ্র ঘুরিয়ে দেওয়া ছাড়া আর কিছু করেছেন বলে আমরা দেখিনি। আসলে যে মীনাক্ষী, যে কলতান, যে ডিওয়াইএফআই এর অন্যান্য কর্মীরা যারা সেদিন রাত্রিবেলা আরজিকর থেকে যে অ্যাম্বুলেন্স বেরোচ্ছিল সেই অ্যাম্বুলেন্সটা যদি না আটকাতেন তাহলে এই আরজিকরের ঘটনা বা এই অভয়ার ঘটনা আমরা জানতে পর্যন্ত পারতাম না, যেটা গত 2 বছর আগে আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে এতদিনে মানুষ ভুলে যেত। বিপুল বিশাল প্রশাসনিক গোলযোগের সামনে দাঁড়িয়ে সেই অ্যাম্বুলেন্সকে অবরুদ্ধ করেছিলেন মীনাক্ষী কলতানরা। তাদের দিকে এখন আঙুল তুলছেন অভয়ার মা। নিজের স্বামী অর্থাৎ অভয়ার বাবা মন্দির কর্তৃপক্ষের কাছে তোলাবাজি করছে, আর রত্না দেবনাথ বলছেন নাকি মীনাক্ষী কলতানরা কৌটো হাতে বেরোয় অভয়ার নামে ভিক্ষা করতে। অথচ অভয়ার জন্য যে ট্রাস্ট বানানো হয়েছিল তার সঠিক অডিট রিপোর্ট পর্যন্ত পেশ করেছিল ডাক্তার বাবুরা। তো এই হচ্ছে পুরো পরিস্থিতি। এখন রত্না দেবনাথ কোথাও গিয়ে বোধহয় বিজেপির কথাই বলছেন এবং কোথাও গিয়ে বোধহয় ওনারও ওই লিমিটেশনসটা রয়েছে, এবং সেই লিমিটেশনসটা যেমন একদিক থেকে মেয়ের বিচার না চাওয়া এবং একই সঙ্গে কোথাও গিয়ে কমিউনিস্টদের বা বামপন্থীদের কলুষিত করা, এই দুটো সীমাবদ্ধতা যে রত্না দেবনাথের মধ্যে রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু তারপরেও রত্না দেবনাথ একজন বিধায়ক, তার সীমাবদ্ধতার কথা বাদই দিলাম, ধরছিই না। কিন্তু শুভেন্দু অধিকারী তিনি তো প্রশাসনিক প্রধান, তিনি তো পার্ক সার্কাসে গিয়ে ব্রজকণ্ঠে ঘোষণা করেছিলেন আমি আপনাদের পুলিশ মন্ত্রী, পুলিশদেরকে বলেছিলেন আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। তো এখন মাত্র 3 মাসের মধ্যে যদি ফ্রি হ্যান্ডের নমুনা হয় লকআপে অপরাধী হত্যা আর অভয়ার বিচার দিতে গিয়ে আমি লিমিটেড এটা ঘোষণা করে দেওয়া, তাহলে এই প্রশাসন নিয়ে আমরা কি করব? আর এ রাজ্যের মানুষ যারা অভয়ার বিচার পাওয়ার জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন তারাই বা এখন কতটা কপাল চাপড়াবেন, সেটা তো মোটামুটি ভাবে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরেই ছবিটা পরিষ্কার হয়ে গেছে।